একের দাগের যে অঙ্কটি রয়েছে, 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত? এক্ষেত্রে কিউ সমান এনই এই সূত্রটা লাগাবে। তাহলে এখান থেকে এন সমান কিউ বাই ই। আচ্ছা, কিউর মান 1 কুলম্ব 1, আর ই হলো একটা ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19। এবার এই রাশিটার মান কত হচ্ছে না, 10⁻19 কে উপরে তুলে নাও। সেটাকে আমি একটু ভেঙে লিখলাম 10 ইন্টু 10⁻18। আচ্ছা, নিচে কত? তাহলে 1.6। এবার যদি 10কে 1.6 দিয়ে ভাগ করো তাহলে এটার মান কত হবে? এটার মান হয় 6.25 হয়। পারলে এই মানটা মনে রেখে দেবে। এবার 2 এর দাগের যে অঙ্কটি রয়েছে, 100 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারককে আধানে আহিত করতে প্রয়োজনীয় কৃতকার্য কত হবে? আচ্ছা, কৃতকার্য ডব্লু সমান হাফ কিউ স্কোয়ার বাই সি, এই সূত্রটা লাগিয়ে নাও। তাহলে হাফ কিউ স্কোয়ার কত না 8 স্কোয়ার 64, 10⁻⁻18 স্কোয়ার 10⁻⁻36 বাই সি কত? ধারকত্ব 100 মাইক্রোফ্যারাড। তাহলে এত জুল। যদি এটাকে সরল করে নেই তাহলে 32 ইন্টু 10⁻⁻, কত হচ্ছে? এটা 32 হচ্ছে। এরপর 3-এর যে অঙ্কটি রয়েছে, এক্স রোধের 12টি সমান তার দিয়ে একটি ঘনক তৈরি করা হলো। ঘনকটি যে কোনো দীর্ঘতম কর্ণের 2 প্রান্তে তুল্য রোধ কত হবে? আচ্ছা, এক্ষেত্রে অ্যান্সারটা মনে রেখে দেবে। এক্ষেত্রে তুল্য রোধ কত হচ্ছে? 5x/6। এবার এটা খুব সহজে কিভাবে করবে সেটা কিন্তু আমি অন্য একটা ভিডিওতে করে রেখেছি, চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, আমি ডেসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এরপর 4-এর দাগের যে অঙ্কটি রয়েছে, প্রতি সারিতে 10টি অভিন্ন কোষ শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে, অর্থাৎ প্রত্যেক লাইনে কোষের সংখ্যা 10, অর্থাৎ এক্ষেত্রে n এর মান 10। আচ্ছা, এরকম কটি সারি রয়েছে না? এরকম 5টি সারি রয়েছে, তাহলে m এর মান 5। আর বহির্বর্তনী রোধ কত না ক্যাপিটাল আর 20 ওহম। আর এক একটা কোষের অভ্যন্তরীণ রোধ অর্থাৎ স্মল আর 1.5 ওহম। না, এক্ষেত্রে 1 ওহম রয়েছে। তাহলে বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ কত হবে? আচ্ছা, বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ সমান মোট ইএমএফ বাই মোট রোধ। তাহলে মোট ইএমএফ কত? না দেখো, এক একটা সারির মোট ইএমএফ এনই, আবার ওদেরকে সমান্তরালে যোগ করলে তুল্য ইএমএফ এনই হবে, বাই মোট রোধ। আচ্ছা, মোট রোধ মানে বহিস্থ রোধ যুক্ত মোট অভ্যন্তরীণ রোধ, এক্ষেত্রে এন আর বাই এম হচ্ছে। এবার যদি এখানে শুধু মানগুলো যদি বসিয়ে নেই, তাহলে এন এর মান কত? এন এর মান 10, ই তড়িৎচালক বল 1.5 ভোল্ট দেওয়া রয়েছে, বাই বহিস্থ রোধ 20, 10, 1 বাই এম 5। তাহলে সরল করলে উপরে 15, নিচে কত? 20 প্লাস 2 22, অর্থাৎ 15/22। তাহলে এটা কার কাছাকাছি হচ্ছে না, এটাকে 15/22টাকে 20-র কাছাকাছি ধরে নাও, 20। তাহলে এটা 3/4 অর্থাৎ 0.75 অ্যাম্পিয়ার হচ্ছে। এবার দেখো, এখানে কিন্তু আমি 20 নিয়েছি, তাহলে আর অ্যাকচুয়াল মান 22, অর্থাৎ 20 নিলে মান হচ্ছে এটা। তাহলে যদি এটাকে বাড়িয়ে 22 করি, নিচে বাড়ালে এই রাশিটার মান কি হবে? কমে যাবে। তাহলে 0.75-এর থেকে কম যেটা সেটা হতে হবে, এর কাছাকাছি কম যেটা। তাহলে এক্ষেত্রে দেখো 0.68 অ্যাম্পিয়ার হচ্ছে। তাহলে ডি অপশান ঠিক হচ্ছে এক্ষেত্রে কিন্তু। এরপর 5-এর যে প্রশ্নটি রয়েছে, সুষম চৌম্বক ক্ষেত্রে একটি চুম্বককে স্থাপন করলে সেটির উপর কি? সেটির উপর নেট বল কিন্তু শূন্য, এফ নেট কত হবে? শূন্য হবে।
আর সেক্ষেত্রে টাও কিন্তু টাও এর মান থাকবে, টাও 0 হবে না, অর্থাৎ নেট বল শূন্য কিন্তু টর্ক ক্রিয়া করবে। তাহলে এক্ষেত্রে অপশন বি ঠিক হচ্ছে। এবার 6 যে প্রশ্নটি রয়েছে, একই বিভব পার্থক্যের মধ্য দিয়ে স্থিরাবস্থা থেকে ত্বরণ সহ যাত্রা করে একটি আলফা কণা ও একটি প্রোটন কণা একটি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমকোণে প্রবেশ করলো। কণা দুটির গতিপথের ব্যাসার্ধের অনুপাত কত হবে? আচ্ছা, এক্ষেত্রে আর সমান এমভি বাই বিকিউ। তাহলে এই সূত্র অনুযায়ী এক্ষেত্রে এমভিটাকে একটু ভেঙে নাও, ভরবেগ সমান √2mE হয় বিকিউ। আবার এই মানে তো গতিশক্তি, এই গতিশক্তি কি হয় না, যদি ভি বিভবের মধ্য দিয়ে পাঠাই একটা কিউ আধানকে, তার গতিশক্তি হয় ভি ইন্টু কিউ। তাহলে ভি কিউ বাই বি কিউ। যদি এটাকে আরো একটু সরল করে নেই, দুটোকেই √এর মধ্যে করে নেই, তাহলে 2m কিউ ভি বাই এটা বি স্কোয়ার কিউ স্কোয়ার, অর্থাৎ আর সমান √2m কিউ ভি বাই বি স্কোয়ার ইন্টু কিউ। আচ্ছা, ওপরে কিউটা বাদ দিলাম, তাহলে 2mv বাই বি স্কোয়ার কিউ। তাহলে এখান থেকে কিন্তু বলতে পারি আর প্রপোর্শনাল টু, আচ্ছা যেগুলো ধ্রুবক, উভয় ক্ষেত্রে যেগুলো ধ্রুবক সেগুলোকে বাদ দিয়ে দাও, বিভব একই, তাহলে ভি একই উভয় ক্ষেত্রে, একই চৌম্বক ক্ষেত্রে পাঠানো হচ্ছে, তাহলে বি স্কোয়ার একই হবে। তাহলে এক্ষেত্রে এম আলাদা আর কিউ আলাদা, তাহলে আর প্রপোর্শনাল টু এম বাই √কিউ। আচ্ছা, আর আলফা বাই আর প্রোটন করে নাও, তাহলে এখান থেকে দেখো ভরের সঙ্গে তো সমানুপাতিক সম্পর্ক ভরের √এর সাথে, তাহলে এম আলফা বাই এম পি। আবার আধানের সঙ্গে ব্যস্ত সম্পর্ক, তাহলে ওপরেরটাতে কিউ পি মানে প্রোটনের আধান, নিচেরটাতে কিউ আলফা মানে আলফা কণার আধান। এবারে মানগুলো শুধু বসিয়ে নাও, না এক্ষেত্রে আলফার ভর 4 গুণ হলে প্রোটনের ভর 1 গুণ, আর আধানের দিক দিয়ে প্রোটনের ভর যদি 1 হয় আলফার আধান কিন্তু 2 হয়, তাহলে এটা √2/1 হচ্ছে, অর্থাৎ আর আলফা ইস টু আর প্রোটন সমান কত না √2:1। সাথের যে অঙ্কটি রয়েছে, ফাইয়ের একটা সমীকরণ দেওয়া রয়েছে, আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে কত সময় পরে। আচ্ছা, আবিষ্ট তড়িৎচালক বল ই সমান -d∅/dt, তাহলে -2at প্লাস বি, সি এর ডেরিভেটিভ 0, তাহলে আবিষ্ট তড়িৎচালক বল ই এর মানটা 0 করে নাও, তাহলে এখান থেকে টি এর মান পেয়ে যাবে -b/2a। এরপর 8 যে অঙ্কটি রয়েছে, কোনটির মাত্রা সংকেত সময়ের মাত্রার অনুরূপ হয়। তাহলে এক্ষেত্রে মনে রাখবে যে L/R, CR আর √LC এইগুলো সময়ের মাত্রা হয়, সময়ের একক বা মাত্রা। এইগুলো দিয়ে কোনটা আছে দেখো, অপশন এ তে এটা রয়েছে, তাহলে অপশন এ L/R এটাই ঠিক হচ্ছে। কিন্তু 9 যে অঙ্কটি রয়েছে, μ0 ε0 এর মাত্রা কি হবে। আচ্ছা, আমরা জানি যে সি সমান কি হয়, মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগের রাশিমালা এটা হয়। তো এখান থেকে যদি স্কোয়ার করে নেই, তাহলে সি মানে এল টি ইনভার্স এর স্কোয়ার, তাহলে স্কোয়ার করে নাও এটাকে 2 সমান, যদি উল্টে নাও অর্থাৎ মাত্রা এটা হবে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎপত্তি হয়, এটা কিন্তু ত্বরণযুক্ত গতিশীল আধানের জন্য হবে, মানে সি অপশন ঠিক হচ্ছে। বিবৃতি অ্যাসাশনে বলা আছে, দুটি আধানের মধ্যবর্তী স্থানে বাইর পরিবর্তে অভ্র রাখলে আধান দুটির মধ্যে স্থির তড়িৎ বল হ্রাস পাবে। এটা কিন্তু ঠিক রয়েছে, কারণ আমরা জানি যে এফ সমান কি হয় না Q1 Q2/KR² CGS এ সমান করে না।
তাহলে এফ এর সঙ্গে এই কে এর কি সম্পর্ক, না এফ সমানুপাতিক 1/k, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক বেশি হলে বলের মানটা কমে যাবে। অভ্রের ক্ষেত্রে কে বেশি, অভ্রের কে বেশি, তাহলে বল এফ কমবে, তাহলে বল কমে যাবে। তাহলে অ্যাসারশন ঠিক রয়েছে। রিজনে কি বলা আছে, দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল স্থিরতড়িৎ বল আধানদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের ব্যস্তানুপাতিক। এটা তো ঠিকই দেখলাম যে এ প্রপোর্শনাল টু 1/k, তাহলে এটাও ঠিক রয়েছে এবং এটা সঠিক ব্যাখ্যা হবে। তাহলে অপশন এ ঠিক হচ্ছে। বিবৃতি এতে বলা আছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণের চাপ প্রদান করে, এটা কিন্তু ঠিক রয়েছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিকিরণের চাপ থাকে। রিজনে বলা আছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ শক্তি বহন করে, এটাও কিন্তু ঠিক রয়েছে এবং এটা সঠিক ব্যাখ্যা। তাহলে এ অপশন ঠিক হচ্ছে। এ এবং বি এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। এক্ষেত্রে এই যে রোধটা রয়েছে এটাকে একটু কোণাকুনি লাগিয়ে দাও, এইভাবে লাগিয়ে দাও, তাহলে এটাকে কেটে দিলাম। এবার এদিকে যে এই যে রোধটা লাগানো আছে, তাহলে এটাকেও একই রকম ভাবে এরকম কোণা করে লাগিয়ে দাও, তাহলে এটাকেও বাদ দিয়ে দিলাম। তাহলে এটা আর, এটাও আর, তাহলে এটাকে একই রকম ভাবে একটু কোণা করে লাগিয়ে নাও, তাহলে এটাকে কেটে দিয়ে আমি এইভাবে লাগিয়ে নিলাম। আর একই রকম এটাকেও যদি এইভাবে লাগিয়ে নেই এটা, তাহলে দেখো এটা কিন্তু একটা হুইস্টন ব্রিজ হয়ে আছে। আর এক্ষেত্রে এর মাঝখানের যে অংশটি হুইস্টন ব্রিজের ক্ষেত্রে কি হয়, যদি এটা নিস্পন্দ অবস্থায় থাকে এক্ষেত্রে দেখো পি বাই কিউ সমান কত, আর বাই আর, এক হচ্ছে, আবার আর বাই এস, আর বাই আর, এটাও এক হয়ে যাচ্ছে, তাহলে নিস্পন্দ অবস্থায় রয়েছে। এক্ষেত্রে মাঝের এই যে যেখানটাতে গ্যালভানোমিটার থাকে এই অংশটাকে বাদ দিয়ে দিতে পারো, তাহলে ওই অংশটাকে বাদ দিয়ে দাও। তাহলে ওপরের লাইনে তুল্য রোধ কত, 2R, নিচের লাইনে তুল্য রোধ 2R, তাহলে 2R এরা আবার সমান্তরাল সমবায় রয়েছে, তাহলে তুল্য রোধ আর হবে। এরপরে 14 যে অঙ্কটি, এর আরএমএস মান কত হবে, এর আচ্ছা স্কোয়ার ওয়েভ আর সাইন ওয়েভ এদের ক্ষেত্রে আরএমএস মান কত হয়, আরএমএস মান সমান V0/√2, সির সমান V0। তাহলে এটা মনে রেখে দাও, এটা আর দেখাচ্ছি না, এটা আগে সম্ভবত কোনো একটা পেজে হয়ে গেছে। 15 যে অঙ্কটি, গড় ক্ষমতা কত হবে, দেখো এটা তো একটা বিশুদ্ধ আবেশক যুক্ত বর্তনী, তো বিশুদ্ধ আবেশকের ক্ষেত্রে গড় ক্ষমতা 0 হয়, কারণ এক্ষেত্রে ক্ষমতা গুণকের মান 0 হয়। এরপর 16 দাগের যে অঙ্কটি, এলসিআর শ্রেণী বর্তনীতে অনুনাদি কম্পাঙ্ক দেওয়া আছে ω0 আর ω1 ω2 অর্ধ ক্ষমতা কম্পাঙ্ক, তাহলে এক্ষেত্রে সব অপশনগুলি ঠিক রয়েছে। 17 দাগের যে অঙ্কটি, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মূল প্রবাহের 10% পাঠাতে হবে, তাহলে প্রয়োজনীয় শান্টের মান কত, তাহলে এক্ষেত্রে এস সমান আইজি ইন্টু জি বাই আই মাইনাস আইজি, এটা লাগিয়ে নাও। এক্ষেত্রে দেখো মূল প্রবাহ আয়ের মান যদি 100 হয় আর আইজি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ কিন্তু 10 হবে, তাহলে এই দুটো মান এখানে শুধু বসিয়ে নাও, তাহলে আইজি 10 আর গ্যালভানোমিটারের রোধ 99 ওহম, আই 100, আইজি 10, তাহলে নিচে 90, তাহলে 10 ইন্টু 99 আর নিচে কত হচ্ছে, নিচে 90, তাহলে এক্ষেত্রে এটা 11 ওহম হচ্ছে। অনুনাদি অবস্থায় একটি এলসিআর শ্রেণীবর্তনীর ধারকত্বকে 1/4 করা হলো, অনুনাদি কম্পাঙ্ককে বজায় রাখতে গেলে সাবেশাঙ্কের মান কত গুণ হবে, আচ্ছা এফ সমান 1/2π√LC,
আচ্ছা ধারকত্ব 1/4 অংশ করছে, তাহলে সি এর জায়গায় যদি কেউ c/4 করে দেয়, তাহলে এল এর জায়গায় কিন্তু এটা 4l করতে হবে, যাতে এই 4 কেটে গিয়ে সেই এলসি থেকে যায় রুট ওভারের মধ্যে। তাহলে আবেশকের সাবেশাঙ্ক 4 গুণ হতে হবে। এরপর 19-এর যে অঙ্কটি রয়েছে, ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা, গৌণ কুণ্ডলী পাক সংখ্যা দেওয়া আছে। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 20 ভোল্ট, তাহলে গৌণ কুণ্ডলী ভোল্টেজ কত হবে? তাহলে এক্ষেত্রে ভিএস বাই ভিপি সমান এনএস বাই এনপি করে নাও। তাহলে ভিএস যেটা বের করব, আর ভিপি দেওয়া রয়েছে 20, এনএস মানে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 5000, মুখ্য কুণ্ডলীর 500, তাহলে এটা 10 হচ্ছে। তাহলে ভিএস এর মান 200 হচ্ছে। প্রবাহ মাত্রা ভোল্টেজের সমীকরণ দেওয়া রয়েছে, তাহলে ওয়াট এককে বর্তনীর ক্ষমতা কত হবে? আচ্ছা, গড় ক্ষমতার সূত্র হাফ v0 cos থিটা। তাহলে এক্ষেত্রে v0 কত? v0 200, i0 কত? i0 কিন্তু 10, আর cos থিটা কত না দশা পার্থক্য। এক্ষেত্রে লক্ষ্য করো কারেন্টের সমীকরণে -π/2, আর ভোল্টেজের সমীকরণে 100t। আচ্ছা, এটা ভোল্টেজের ওটা 200t হবে, সাইনের ভেতরে ওটা 200t হবে। যাই হোক, দশা পার্থক্য কিন্তু π/2, cos π/2 এর মান তো 0, তাহলে মোট ক্ষমতা 0 হবে। এরপর 21-এর যে অঙ্কটি রয়েছে, যখন থিটার মান 0 ডিগ্রি, সেক্ষেত্রে ধারকত্ব 50 পিকোফ্যারাড, আবার থিটার মান যখন 180 ডিগ্রি, সেক্ষেত্রে ধারকত্ব 950 পিকোফ্যারাড। এবার থিটা 180 ডিগ্রি করে 400 ভোল্টের সঙ্গে যুক্ত করা আছে, অর্থাৎ ধারকত্ব কত হবে? ধারকত্ব 950 এটা। তাহলে এই অবস্থায় এর আধানটা কত বের করে নাও। 21-এর অঙ্কটাতে সেটাই কিন্তু চেয়েছে। তাহলে আধান বের করার কি সূত্র? কিউ সমান সিভি। তাহলে সি এর মান কত? 950 পিকো, তাহলে 10⁻⁻12 দিয়ে গুণ করতে হবে। আর এটা 400 ভোল্ট, যদি গুণ করে নেই 95-কে 4 দিয়ে গুণ করবে 38,380 হচ্ছে, তাহলে তার সাথে আরো 3টে 0 ইন্টু 10⁻⁻12 এত কুলম। তাহলে 38 ইন্টু 10⁻⁸ কুলম। যদি এখান থেকে কিন্তু বলে দেওয়া যায় যে 38 দিয়ে তো একটাই অপশন রয়েছে, অপশন ডি রয়েছে। যদি এটাকে মাইক্রো কুলম্বে নিয়ে যেতে চাও, তাহলে 38 এটাকে 10⁶ দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 0.38 মাইক্রো কুলম হচ্ছে। তাহলে ধারকত্ব কিন্তু কমে গেছে, ধারকত্ব কমে গিয়ে হয়ে গেছে 50 পিকোফ্যারাড। কিন্তু ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করলেও আধান একই থাকবে, অর্থাৎ আধান যে 0.38 মাইক্রো কুলম, ওই পরিমাণই আধান থাকবে। তাহলে কিউ সমান সিবি, সেখান থেকে ভি সমান কিউ/সি। তাহলে কিউর মানটা বসিয়ে নাও 0.38 মাইক্রো, কিন্তু অর্থাৎ 10⁻⁻6 দিয়ে গুণ করে নাও, বাই ধারকত্ব কত? ধারকত্ব 50 এক্ষেত্রে। তাহলে লব ও হরকে 2 দিয়ে গুণ করে নাও, তাহলে 0.76 ইন্টু 10⁻, আচ্ছা এক্ষেত্রে 50 পিকোফ্যারাড, তাহলে 50 ইন্টু 10⁻⁻12, তাহলে সরল করলে এটা 10⁻+6 হবে উপরে, আর নিচে 100 হয়ে যাচ্ছে, 50কে 2 দিয়ে গুণ করার জন্য 100 হয়ে গেছে। তাহলে এখান থেকে বলা যায় 0.76 ইন্টু 10⁴ হচ্ছে, অর্থাৎ 7600 এত ভোল্ট। তাহলে ডি অপশনটা ঠিক হচ্ছে। এরপর 23-এর যে অঙ্কটি রয়েছে, ডায়ালটি যখন 180 ডিগ্রি পার দেয়, তখন ধারকটির স্থিতিশক্তি কত হবে? আচ্ছা, ধারকের স্থিতিশক্তি বের করার জন্য এক্ষেত্রে এই সূত্রটা লাগাবে, কারণ কিউ তো ধ্রুবক, কিউর মান কিন্তু 0.38 মাইক্রো কুলম, আর এক্ষেত্রে 180 ডিগ্রির বেলায় ধারকত্ব 950 পিকোফ্যারাড। তাহলে মানগুলো শুধু বসিয়ে নাও, তাহলে 0.38 ইন্টু 10⁻⁻6 এটা স্কোয়ার, তাহলে আরেকবার এটা গুণ করে না, এটা কেটে দিচ্ছি, তাহলে কিউ স্কোয়ার এটা
বাই সি এর মান কত 950 পিকো ফ্যারাড, তো তাহলে এটাকে ফ্যারাডে করার জন্য 10⁻⁻12 গুণ করে নাও। এবার এক্ষেত্রে 10⁻⁻6 মিলিয়ে -12 সেটার সঙ্গে এটাকে কেটে নাও। আর 0.38 এটা 0.4 ধরে নাও, কাছাকাছি মান 0.4, 1/2 যেমন আছে রেখে দাও। আর 950 কে এটাকে কাছাকাছি 1000 ধরে নাও। তাহলে ওপরেরটা গুণ করলে কত হচ্ছে না 0.16 বাই 2, তাহলে এটা 0.08 বাই 1000 এত জুল। কিন্তু অ্যান্সার অপশানগুলো সব মাইক্রো জুলে রয়েছে, তাহলে মাইক্রো জুল করার জন্য এটাকে 10⁻6 দিয়ে গুণ করো, তাহলে 10⁻6 আর এটা মাইক্রো জুল, তাহলে এক্ষেত্রে এটা প্রায় 80 হচ্ছে, 80 মাইক্রো জুল। এবার এটার কাছাকাছি যে অপশান রয়েছে সেটাই নেবে, কাছাকাছি অপশান সি রয়েছে 76 মাইক্রো জুল। এরপর 24-এর যে অঙ্কটি রয়েছে, ডায়ালটি যখন 0 ডিগ্রি পার দেয় তখন ধারকটির স্থিতি শক্তি কত? আচ্ছা, 0 ডিগ্রিতে ধারকত্ব কত না 50 পিকো ফ্যারাড। তাহলে সেক্ষেত্রে সঞ্চিত শক্তি ইউ সমান হাফ কিউ স্কোয়ার বাই সি লাগাও, তাহলে হাফ কিউ স্কোয়ার কত? কিউ কিন্তু 0.38, আমি একদম স্কোয়ার করে নিচ্ছি 0.38। এবার এটা তো মাইক্রো কুলম্বে ছিল, তাহলে 10⁻⁻6 ইন্টু 10⁻⁻6, তাহলে কিউ স্কোয়ার এটা বাই সি কত? ধারকত্ব কত? ধারকত্ব কিন্তু 50 পিকো, তাহলে 50 ইন্টু 10⁻⁻12, তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, 50 আর 2 কত হচ্ছে? 50 2 100 হচ্ছে, তাহলে 100। এবার 0.38 একই রকম, এটা 0.4 ইন্টু 0.4 কাছাকাছি, বাই নিচে এটা 100 হয়ে যাচ্ছে, তাহলে 0.16 বাই 100, তাহলে এটা তো এটাকে যদি মিলি জুলে করে নেই তাহলে কিন্তু এটা 1.6 এত মিলি জুল হচ্ছে। তাহলে এটা কাছাকাছি কি অপশান আছে দেখে নাও, না অপশান বি রয়েছে কিন্তু, তাহলে এক্ষেত্রে অপশান বি সঠিক হবে। এরপর 26-এর যে অঙ্কটি রয়েছে আমি ছবি এঁকে রেখেছি, তো 26-এর যে অঙ্কটি সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে বলছে এটা যদি পুরো বৃত্ত চাপে, অর্থাৎ একটা পুরো বৃত্ত হয়, সেক্ষেত্রে তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কি হয় না μ0I/2r হয়, অর্থাৎ এক্ষেত্রে এটা অপশান এ ঠিক হচ্ছে। এবার 27-এর যে অঙ্কটি রয়েছে, প্রদত্ত বর্তনীর জন্য ওতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র কি হবে? তাহলে এক্ষেত্রে তাহলে ওতে চৌম্বক ক্ষেত্র ধরে নিচ্ছি বি। এবার এই একটা অংশের জন্য এর জন্য চৌম্বক ক্ষেত্র B2 ধরে নিচ্ছি, আর এক্ষেত্রে ছোট মানে কম ব্যাসার্ধের বৃত্তচাপ ওর জন্য চৌম্বক ক্ষেত্র B1 ধরে নিচ্ছি। তাহলে কেন্দ্রে মোট চৌম্বক ক্ষেত্র দেখো এরকম কিন্তু 4টে পার্ট রয়েছে, 2 3 4টে, তাহলে 4টের জন্য কি হবে না 4B1। আবার এরকম বড় বৃত্তচাপ কটা রয়েছে? 2টা 3টা 4টা, তাহলে 4B2। যেহেতু কারেন্ট একই ডিরেকশনে যাচ্ছে তাহলে চৌম্বক ক্ষেত্র কিন্তু যোগ হবে, সেজন্য মাঝখানে যোগ করে নিয়েছি। এবার এদের মানগুলো শুধু বসিয়ে নাও। এবার একটা বৃত্তচাপের জন্য ছোট বৃত্তচাপের জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে না তার সূত্র
μ0/4 পাই আই থিটা বাই আর। তাহলে ক্ষেত্রে আই থিটা বাই আর এর মান কত? আর এর মান কিন্তু R1, ছোট যে বৃত্ত, প্লাস বড় বৃত্তচাপের জন্য কত হচ্ছে না একই সূত্র, μ0/4 পাই ইন্টু আই থিটা বাই আর। তাহলে আই থিটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একই হবে এবং থিটার মান প্রত্যেকটা বৃত্তচাপ কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ছোট বৃত্তচাপ এবং বড় বৃত্তচাপ সবাই কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে থিটার মান কিন্তু π/4 সব ক্ষেত্রে, আর এক্ষেত্রে রেডিয়াসটা R2। এবার এই রাশিটার মান বের করতে হবে। তাহলে 4 কমন যাচ্ছে, μ0/4 পাই উভয় ক্ষেত্রে আছে, আই থিটা উভয় ক্ষেত্রে আছে। তাহলে 1/R1 প্লাস 1/R2। এবার এক্ষেত্রে μ0/4 পাই কত হয় না 10⁻⁻7, আই কত 10 অ্যাম্পিয়ার, থিটা কত না থিটা π/4। এবার মানগুলো যদি বসিয়ে নেই, একটা 0.08 আর একটা 0.12, তাহলে 4 4 কেটে দাও, তাহলে এটা 10 পাই, তাহলে 10 ইন্টু 3.14 10⁻⁻7। আর এক্ষেত্রে উভয় ক্ষেত্রে দশমিক তুলে নিলে উপরে 100 চলে যাচ্ছে, তাহলে 100টা কমন নিয়ে নিচ্ছি। তাহলে 1-8 প্লাস 1-12, আমি আরো সরল করে নিচ্ছি, 12 8 96, 12 প্লাস 8। তাহলে এক্ষেত্রে এটা 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 এই তিনটে মিলিয়ে কত হচ্ছে 3.14 ইন্টু 10⁻⁻4, 12 8 20 আর নিচে 96, তাহলে কাটাকাটি করলে 10/48 হচ্ছে প্রায়। এবার 48 এটা কার কাছাকাছি? এটা 50 ধরে না ওটাকে, তাহলে এটা 3.14 ইন্টু 10⁻³ অর্থাৎ 2 দিয়ে গুণ করলে উপরে 6.28 ইন্টু 10⁻³ অর্থাৎ 6.28 ইন্টু 10⁻5 এত এত টেসলা। এবার অ্যান্সার কিন্তু সব মাইক্রো টেসলাতে রয়েছে, তাহলে মাইক্রো টেসলাতে করতে হলে 10⁶ দিয়ে গুণ করব, তাহলে 10⁶ দিয়ে গুণ করলে 62.5 মাইক্রো টেসলা। তাহলে এটার কাছাকাছি যে অপশান রয়েছে সেটাই হবে, এর কাছাকাছি 65.5 রয়েছে, তাহলে এক্ষেত্রে ডি অপশান ঠিক হচ্ছে। এবার 28 দাগের যে অঙ্কটি রয়েছে, বর্তনীতে প্রবাহের জন্য কেন্দ্রে অবস্থিত তারটির উপর প্রযুক্ত বল কি হবে? আচ্ছা, কেন্দ্রের তারটি কিন্তু পৃষ্ঠা সাপেক্ষে লম্ব দিকে রয়েছে, অর্থাৎ প্রবাহ তাতে লম্ব দিকে চলছে, পৃষ্ঠা সাপেক্ষে ওপরের দিকে ভাবো। আর এই যে অংশগুলো এদের জন্য চৌম্বক ক্ষেত্র কিন্তু পৃষ্ঠা সাপেক্ষে ওপর দিকেই হচ্ছে, অর্থাৎ আমরা জানি যে এফ সমান বিল সাইন থিটা। এই থিটাটা কার কার মধ্যবর্তী কোণ না থিটা হচ্ছে গিয়ে বি, আর হচ্ছে এক্ষেত্রে প্রবাহের অভিমুখ আই, এদের মধ্যবর্তী কোণ। তাহলে বি যেদিকে আই সেদিকে, তাহলে থিটা 0 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে বল হবে 0 ডিগ্রি। এরপর 29-এর যে অঙ্কটি রয়েছে, সিডি অংশের উপর কত বল প্রযুক্ত হচ্ছে বের করতে হবে। কেন্দ্রে অবস্থিত যে তারটি রয়েছে তার জন্য কত বল প্রযুক্ত হচ্ছে। আচ্ছা, কেন্দ্রে যে তারটি রয়েছে তাতে প্রবাহ কোন দিকে না পৃষ্ঠা সাপেক্ষে নিচের দিকে, তাহলে সেক্ষেত্রে এই সিডি অংশে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে না চৌম্বক ক্ষেত্র হবে এই ডিরেকশনে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু দূরত্ব বাড়ার সাথে সাথে চৌম্বক ক্ষেত্রটাও চেঞ্জ হচ্ছে, অর্থাৎ পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, মানে চৌম্বক ক্ষেত্রের মান বিভিন্ন পয়েন্টে বিভিন্ন। তো এরকম কেসে এই সিডি অংশের উপর যদি বল নির্ণয় করতে চাও তাহলে কিন্তু ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। তো ধরে নাও যে সিডি অংশের একটা ক্ষুদ্র দৈর্ঘ্য, এটা ডি আর দৈর্ঘ্য, তার মানে এইটা কিন্তু আর দূরত্ব, এটা আর দূরত্ব
আর এটা ক্ষুদ্র একটা ডিআর দূরত্ব। আর চৌম্বক ক্ষেত্র কোন দিকে? না চৌম্বক ক্ষেত্র এই ডিরেকশনে রয়েছে, বি চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র এই ডিরেকশনে রয়েছে, এটা বি চৌম্বক ক্ষেত্র। তাহলে ওই ডিআর এর উপর কত বল প্রযুক্ত হয় সেটা আগে বের করে নিচ্ছি। তাহলে আমরা জানি যে চৌম্বক ক্ষেত্রে কোনো তারের উপর ক্রিয়াশীল বল কত হয়? না এফ সমান বিল সাইন থিটা। তাহলে বিল সাইন থিটা এটা সূত্র। তাহলে যেহেতু এই ডিআর দৈর্ঘ্যটা খুব ক্ষুদ্র, তাহলে বলটাও ক্ষুদ্র হবে ডিএফ। আচ্ছা বি কত হবে? না তার থেকে, একটা লম্বা তার থেকে আর দূরে চৌম্বক ক্ষেত্র কত হয়? না μ0/4 ইন্টু 2I/r। আর এই আইটা কি? এটা হচ্ছে গিয়ে এই সিডি তারে যে প্রবাহ, তো ওটাও কিন্তু 10 অ্যাম্পিয়ার, অর্থাৎ একই প্রবাহ, আই রেখে দিচ্ছি। আর এরপর এই এল কি? এল হচ্ছে গিয়ে ডিআর দৈর্ঘ্য, যেটা ডিআর এর উপর বলটা বের করব। সাইন থিটা, থিটাটা কি? থিটাটা হচ্ছে গিয়ে এই যে বি আর আই এদের মধ্যে অ্যাঙ্গেল। তাহলে দেখো বি এদিকে হচ্ছে আর আই কোন দিকে হচ্ছে? আই কিন্তু আই এই ডিরেকশনে হচ্ছে, তাহলে এটা পরস্পর লম্ব, অর্থাৎ সাইন 90 ডিগ্রি। তাহলে যদি মানগুলো বসিয়ে নেই, এটার মান 10⁻⁻7, আচ্ছা 2I1I2, 2 ইন্টু 10 ইন্টু 10, আর এক্ষেত্রে সাইন 90r, তাহলে dr/8টা থেকে যাচ্ছে, তাহলে এটা 2 ইন্টু 10⁻⁻5 dr/r, এটা df, অর্থাৎ শুধু ওই dr এর উপর প্রযুক্ত বল। তাহলে সিডি অংশের উপর প্রযুক্ত বল কত হবে? না এটার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এফ সমান ইন্টিগ্রেশন ডিএফ, অর্থাৎ ইন্টিগ্রেশন 2 ইন্টু 10⁻⁻5 dr/r। লিমিট কত? লিমিট হচ্ছে 0.08 থেকে 0.12 পর্যন্ত। টু ইন্টু 10⁻⁻5 বাইরে করে নাও, আর এটা ln r হবে, লিমিট 0.08 থেকে 0.12। তাহলে 2 ইন্টু 10⁻⁻5 ইন্টু ln, এটা 0.12 বাই 0.08 হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু ln কাটাকাটি করলে 4 3 12, 4 2, ln 3/2। এবার ln 3/2 এর মানটা ক্যালকুলেটার একটু বসিয়ে নেবে, এর মানটা হচ্ছে 0.4 হচ্ছে প্রায়, তাহলে এটা 0.8 ইন্টু 10⁻⁻5 নিউটন। মাইক্রো নিউটনে করতে চাইলে এটাকে 10⁻6 দিয়ে গুণ করবে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে 0. না সেক্ষেত্রে অ্যান্সার 8 হয়ে যাচ্ছে, তাহলে 8 নিউটন, অর্থাৎ এ অপশান ঠিক হচ্ছে সেক্ষেত্রে, 8 মাইক্রো নিউটন। এটা চাইলে এটা আরো সহজে করতে পারো, সেক্ষেত্রে সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করবে, সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ধরো বিসি, আর ডি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করবে, সেটা ধরো বিডি। তাহলে গড় চৌম্বক ক্ষেত্র বের করে নেবে, যোগ করে 2 দিয়ে ভাগ, এটা গড় চৌম্বক ক্ষেত্র বাবলের মান। তারপর এফ সমান বিল সাইন 90 সূত্র লাগিয়ে নেবে, এটার সাহায্যেও করতে পারো। তাহলে ইন্টিগ্রেশনের, তবে এটা কিন্তু একদম ঠিক হলো না, ইন্টিগ্রেশন পদ্ধতিটা একদম সঠিক পদ্ধতি। এরপর 30-এর যে অঙ্কটি রয়েছে, এসি বৃত্তচাপের উপর কেন্দ্রে অবস্থিত পরিবাহীর জন্য ক্রিয়াশীল বল কত হবে? আচ্ছা এসি বৃত্তচাপে চৌম্বক ক্ষেত্রের দিকটা আগে দেখে নিচ্ছি। দেখো এই তারের জন্য এখানে তারটা কিন্তু পৃষ্ঠা সাপেক্ষে নিচের দিকে প্রবাহ চলছে, তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? চৌম্বক ক্ষেত্র সব জায়গাতে স্পর্শক বরাবর, যেমন এটা যদি এখানে এই দিকে, এখানে এই দিকে, স্পর্শকের দিক বরাবর, অর্থাৎ চুম্বক বল যদি বের করতে বলা হয়, আমরা কি জানি এফ সমান বিল সাইন থিটা। তো তাহলে যে কোনো একটা ক্ষুদ্র অংশ নিয়ে নাও, এই ক্ষুদ্র অংশটা নিয়ে নাও, দেখো ওইখানে থিটাটা কত, যেদিকে বি প্রবাহ কিন্তু
সে একই দিকে, এক্ষেত্রে উল্টো দিকে, মানে থিটা 180 ডিগ্রি হচ্ছে, তাহলে সাইন 180 মানে এটা 0 হয়ে যাচ্ছে। তেমনি প্রত্যেকটা পার্টের জন্য এই যে অংশটি, এক্ষেত্রে দেখো বি এর ডিরেকশন বি এদিকে, আর এখানে প্রবাহ ঠিক উল্টো দিকে, থিটা 180 ডিগ্রি হচ্ছে, তাহলে এখানেও F0, অর্থাৎ এই তারের সব জায়গাতে F0 হবে। বাকি যে 31 থেকে 35 5টি অঙ্ক রয়েছে, ওই 5টি অঙ্ক আমি মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও।